मृगलाई ताकेको मृगलाई मैले ताकेको होइन मायालाई ताकेको एकनाले भन्नु दुईनाले भन्नु मृगलाई ताकेको मृगलाई। আমি এখন দাঁড়িয়ে আছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। নমস্কার বন্ধুরা, বান্টান ব্লগসের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বড়দেরকে প্রণাম, ছোট ও সমবয়সীদের বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার এপিসোডটা শুরু করছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ে। শিবালিক পর্বতশ্রেণীতে প্রায় ৬৭০০ ফিট উচ্চতায় অবস্থিত পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় শৈল শহর হলো দার্জিলিং। বর্তমানে এই দার্জিলিং চা শিল্প, ইউনেস্কো স্বীকৃত হিমালয়ান রেলওয়ে এবং অপূর্ব কাঞ্চনজঙ্ঘার ভিউয়ের জন্য কিন্তু বিখ্যাত। আজ আমি আপনাদেরকে দার্জিলিংয়ের কিছু জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন এবং এখানে ম্যাল থেকে সামান্য কিছু দূরে একটা অপূর্ব থাকার জায়গার সন্ধান দেব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক একদম প্রথম থেকে। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা একটু স্কিপ না করে সবটা দেখার চেষ্টা করবেন। শুনেছিলাম দার্জিলিং যাওয়ার রাস্তায় খুব জ্যাম হয়, তাই রঙ্গারুন থেকে সকাল ৮টায় বেরিয়েছিলাম। ভেবেছিলাম সকাল সকাল বের হলে জ্যাম হয়তো পাবো না। এখন সকাল ৯টা বাজছে, কিন্তু দেখতেই পাচ্ছেন রাস্তায় কি পরিমাণ জ্যাম। যাই হোক, আজ আমার গন্তব্য হলো দার্জিলিং ম্যাল থেকে মাত্র ৬০০ মিটার দূরে অবস্থিত গ্রিনহুড হোমস্টে। এই হোমস্টেতে যাওয়ার দুটো রাস্তা রয়েছে। একটা হলো দার্জিলিং মেন টাউনের মধ্যে দিয়ে, আর আরেকটি জোরথাং থেকে এই যে রাস্তাটা ডান দিকে ঢুকে গিয়েছে এইটি। আমার এই রাস্তাটা বেছে নেওয়ার কারণ হলো এই রাস্তাটা আগের তুলনায় শর্ট এবং এতে ভিড়ভাড় অনেকটাই কম। তবে বলে রাখা দরকার, এই রাস্তাটা কিন্তু একটু ন্যারো এবং খাড়া। জানি গোপ্রোতে এটা বোঝা যাচ্ছে না, তবে এই রাস্তায় ৪ চাকা না ঢোকানোই ভালো, এটা আমার ব্যক্তিগত মত। এই রাস্তার দুপাশে অনেক হোমস্টে আছে, আমি এগুলোর নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেব। রাস্তার সিনিক বিউটি কিন্তু বেশ সুন্দর, একদিকে খাদ একদিকে পাহাড়। রাস্তাটা সোজা গিয়ে উঠবে একদম মাল রোডে। মনের আনন্দে এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছি। সামনেই যে এত বড় বিপদের হাত থেকে বেঁচে যাব তা বুঝতে পারিনি। मैडम वो दिखाई दे रहा है यहाँ पर? पहले उतर जाइए। अच्छा अच्छा अच्छा, उसके बाद में बात कीजिए। इस होम स्टे में जाना है, रास्ता यहाँ से दिखा रहा है, इसलिए मैं घुस गया। रास्ता इधर से दिखा रहा है ना, लेकिन इधर में चलाने के अलाउ अच्छा अच्छा अच्छा, वो ऐसा पूछ करके ले जाना पड़ेगा। अच्छा अच्छा, वो तो मैं नहीं जानता ना सर। ठीक है, आप नया है। इधर देखिए, यहाँ पर ही लोकेशन है, इसलिए आ गया। कौन होम स्टे? यहाँ पर यहाँ से राइट साइड को दिखा रहा है ग्रीन हुड, ऐसा कुछ होम स्टे इधर से। यहाँ से पूछ करके ले जाना। থ্যাংক ইউ স্যার। কাণ্ড হয়ে গেল, এখানে নাকি গাড়ি চালানো যায় না, জানতাম না। তবে কিছু বললো না, বললো ধাক্কা দিয়ে নিয়ে যান, সেই জন্য ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি। হয়ে গেছে, চলুন। কি হলো দেখতেই পেলেন। এই রকম ঘটনা আমাদের মতো ট্রাভেলারদের সাথে হতেই থাকে। এগুলো থেকেই বেশ অনেক কিছু জানা এবং শেখা যায়, সাথে আপনাদেরও জানা হয়ে যায়। যাই হোক, এখান থেকে হোমস্টে আর মাত্র ৩ থেকে ৪০০ মিটার। রাস্তাটা মাল রোড থেকে সোজা নিচের দিকে নেমে গিয়েছে। ঢুকে পড়েছি গ্রিনহুড হোমস্টেতে। এখন আমি দাঁড়িয়ে আছি গ্রিনহুড হোমস্টের সিটিং এরিয়ায়। জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে একদম বড় বড় সোফা দিয়ে সাজানো। আপনারা এখানে বসে কিন্তু বেশ অনেকটা সময় কাটিয়ে নিতে পারেন। আর ডাইনিং হলে কিন্তু কিছু বইয়েরও কালেকশন আছে। যারা বই পড়তে ভালোবাসেন, এগুলোর মধ্যে যদি কিছু পছন্দ হয় অবশ্যই পড়ে এখানে সময় কাটাতে পারবেন। আর আমার ঠিক সামনেই রয়েছে এখানে ওনাদের ব্যালকনি। ব্যালকনিটা এখানকার সব থেকে বেশি আকর্ষণীয় জায়গা আমার মতে।
পেছন দিকে ডাইনিং হলের সঙ্গে এই সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে একটা কাচের জানালা বা কাচের দেওয়ালের মতো করে এটাকে কিন্তু সেপারেট করা আছে। এখানে এইরকম কিছু বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে আপনারা বসবেন আর সামনের দিকে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করবেন। তার সঙ্গে সামনের দিকে অনেক জায়গা দেখা যায়, সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কি কি জায়গা এখান থেকে দেখা যায়। सो ये आगे में जो है कंचनजंगा है, कंचनजंगा का आपका ये पूरा रेंज दिखा दे रहा है अभी। और ये आपका पूरा आगे में जो पहाड़ है वो आपका सिक्किम साइड पड़ता है, आपका साउथ एंड वेस्ट सिक्किम पड़ता है। ये साउथ हो गया और ये वेस्ट साइड है। वहाँ पर तो नामची दिख रहा है। हाँ, नामची भी दिख रहा है आपका। सांदुप से और शिव जी का जो मूर्ति है वो सब दिखा दे रहा है अभी। और ये नीचे में है आपका भुटिया बस्ती मोनास्ट्री बोलते हैं उसको। और ये आपका दार्जिलिंग का वन ऑफ द ओल्डेस्ट मोनास्ट्री है। और उसके बाद ये नीचे में जो है ये पूरा आपका टी गार्डन है, चित्रे टी गार्डन बोलते हैं इसको। और ये जो नीचे में ग्राउंड दिख रहा है अभी तो वो आर्मी का है, आर्मी का अंडर में है अभी। मगर हाँ वो वाला नीचे वाला, मगर आपका ड्यूरिंग ब्रिटिश टाइम ये आपका वर्ल्ड का हाईएस्ट एंड स्मॉलेस्ट हॉर्स ट्रैक था पहले में। और इस साइड आपका जो दिख रहा है पहाड़ ये आपका लामा अट्टा साइड है। और इस साइड भी आपका ये जो रेंज दिख रहा है आपको ये आपका संदुफुर साइड है, संदुफुर साइड है। और ये नीचे आपको जो दिख रहा है वो टकबर टी स्टेट है। वहाँ से आपका जो रोपवे, दार्जिलिंग का रोपवे जो जाता है वहाँ से आपका ये नीचे तक जाता है, टकबर टी गार्डन। यहाँ से आपका इस तरफ से सनराइज होता है और इसका रे जो है जो फर्स्ट रेज होता है वो यहाँ पर दिख जाता है। सेम एज टाइगर में जो होता है वैसा ही होता है। হোমস্টেতে ঢোকার সঙ্গে সঙ্গে হোমস্টের ওনার আমার জন্য গরম গরম চা নিয়ে আসলো। এই ব্যালকনিতে বসে এখন চা খাবো আর কাঞ্চনজঙ্ঘার মজা নিব। এবার লিভিং রুমটা দেখিয়ে দিই। দেখুন এখানে একটা ঢুকেই আপনারা একটা এখানে বড় বেড দেখতে পাবেন। দুজন বাচ্চা নিয়ে তিনজন কিন্তু খুব সুন্দরভাবে এখানে থাকতে পারবেন। সামনেই ওখানে কিন্তু একদম বড় একটা জানালা দিয়ে আপনারা ওপেন একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। এই দেখুন দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে জানলায় কিছুটা কুয়াশার মতো লেগে আছে তাই হয়তো পরিষ্কার লাগছে না, কিন্তু একদম ওপেন কাঞ্চনজঙ্ঘার ভিউ, নিচের দিকে ভ্যালি ভিউ, সেই চা বাগান সমস্ত কিছু দেখা যায়। জানলার ঠিক নিচের দিকে দুটো কিন্তু এরকম চেয়ার আর একটা টেবিল দেওয়া আছে। এখানে বসে চা খেতে খেতে আপনারা কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন, খুব সুন্দর লাগবে। আর এই দিকটাতে একটা ওয়ার্ড্রয়ারের মতো করা আছে কিন্তু দরজা নেই। আর এদিকে আয়না আছে, ওদিকে একটা বেড সাইড টেবিল আছে। আর বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটাও যথেষ্ট বড়, স্পেসিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন, আর গিজারেরও কিন্তু ব্যবস্থা আছে। এখন আমি দাঁড়িয়ে আছি এই গ্রিনউড হোমস্টের ডাইনিং হলে। এখানে মোটামুটি 6 জন মতো বসে একসাথে খাওয়ার কিন্তু ব্যবস্থা আছে। আর এ পাশটাতে সমস্ত রকম কিচেনের কাজকর্মগুলো করা হয়, এখানেই খাবার তৈরি করে এখানে কিন্তু সার্ভ করা হয়। আমার মতো যারা বাইক নিয়ে আসছেন তারা এসে নিয়ে কিন্তু এইখানে বাইকটা পার্ক করে দিতে পারবেন, তাই বাইক পার্কিংয়ের কিন্তু কোনো চিন্তা নাই। এই হোমস্টেতে 3টা রুম আছে, প্রত্যেকটা রুমে 2 জন করে থাকতে পারবেন। তো মোটামুটি ধরে রাখুন 6 জন, আর এক্সট্রা যদি ম্যাট্রেস লাগান তাহলে আরও 3 জন, মোট 9 জন কিন্তু এই হোমস্টেতে থাকা যাবে। আর এই হোমস্টের পার রুমের ভাড়া হচ্ছে আপনার, যেগুলো ভিউ রুম যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেগুলো হচ্ছে গিয়ে 3000, আর যেগুলো হচ্ছে নন ভিউ রুম সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে 1500। এগুলোর সাথে আপনার কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড থাকে, তার মানে যেটা 3000 সেটা 2 জনের জন্য যদি হয় তাহলে পার হেড পড়ছে কিন্তু 1500 উইথ ব্রেকফাস্ট। একটুখানি হয়তো কস্টলি, তবে এখান থেকে ম্যাল কিন্তু একেবারে কাছে, মাত্র 650 মিটার পায়ে হেঁটে উপরের দিকে উঠলেই কিন্তু ম্যাল। হোমস্টে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন চলে এসেছি পদ্মজা নাইডু ন্যাশনাল হিমালয়ান জুওলজিক্যাল পার্কে, যার অপর নাম দার্জিলিং জুওলজিক্যাল পার্ক। প্রায় 7000 ফিট উচ্চতায় অবস্থিত এটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রথম চিড়িয়াখানা। সরোজিনী নাইডুর মেয়ে পদ্মজা নাইডুর নাম অনুসারে এই চিড়িয়াখানার কিন্তু নামকরণ করা হয়। 1993 সালে এটা পশ্চিমবঙ্গ বন দপ্তরের কিন্তু অধীনস্থ হয়। এখানে আপনারা রেড পান্ডা, সাইবেরিয়ান টাইগার, তাছাড়াও আপনার বিভিন্ন প্রজাতির হিমালয়ান প্রাণী যে সমস্ত খুব দুর্লভ, এখানে কিন্তু সেগুলোর দেখা পাবেন। এখানে এই সমস্ত দুর্লভ প্রাণীগুলোর কৃত্রিম প্রজনন কিন্তু সম্ভব হয়েছে। প্রায় 3 লাখ দর্শনার্থী প্রত্যেক বছর এখানে কিন্তু আসে। 1963 সালের দিকে রাশিয়া সরকার ভারত সরকারকে একজোড়া সাইবেরিয়ান টাইগার উপহার দেয়, সেটা সেই সময় কিন্তু এখানে ছিল এবং তারপর থেকে এই জায়গাটা যথেষ্টভাবে খ্যাতি লাভ করে। এটা হলো এই চিড়িয়াখানাটার মিডল পয়েন্ট। এখান থেকে আপনারা চারদিকে কিন্তু ঘুরে দেখতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন বোর্ডগুলো লাগানো আছে, সেই বোর্ড দেখে আপনারা কি দেখতে চাইছেন সেই হিসাবে এগিয়ে যাবেন।
চিড়িয়াখানার এই রাস্তার এক পাশ জুড়ে রয়েছে হিমালয়ের বিভিন্ন দুর্লভ প্রজাতির ছাগল, হরিণ, ইয়াক ইত্যাদি, যেমন সাম্বার ডিয়ার, পার্কিং ডিয়ার, বড় বড় শিং বিশিষ্ট হরিণ, মারখোর, ব্লু শিপ ইত্যাদি। প্রত্যেক প্রাণীর সামনেই বোর্ড লাগানো আছে, যাতে আপনারা প্রাণীটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে পারেন। আমার ঠিক পেছনেই এখন আছে স্নো লেপার্ড। আমি কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথম দেখছি, দারুণ লাগছে দেখতে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু চিতাবাঘ বা লেপার্ড, সামনে থেকে দেখতে পাচ্ছি না, দেখতে দারুণ লাগছে। আমার পেছনেই দেখতে পাবেন ব্ল্যাক প্যান্থার, এই খাঁচার মধ্যে একদম দূরে দেখা যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। অনেকক্ষণ ধরে ওয়েট করছি কিন্তু দেখতে পাচ্ছি না। ওইখানে গুহাটা দেখা যাচ্ছে, ওখানেই হয়তো আছে, কিন্তু ভেতরে কখন বেরোবে জানা নাই। আমার ঠিক পেছনেই রয়েছে হিমালয়ান উল্ফ। দেখুন ওই গুহার মতো জায়গাটার মধ্যে ঢুকে আছে। ক্যামেরায় কতটা আসছে জানি না, কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটু অন্ধকারের মধ্যে আছে। রাস্তার পাশে এই যে ওপেন গাছপালা দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই রয়েছে অত্যন্ত দুর্লভ রেড পান্ডা বা লেসার পান্ডা। এটি প্রধানত পূর্ব হিমালয় ও দক্ষিণ চীনে দেখতে পাওয়া যায়। লম্বায় 51 থেকে 63 সেন্টিমিটার এবং ওজন 3 থেকে 15 কেজির মতো হয়। প্রাণীটির জয়েন্ট অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে প্রাণীটি গাছপালায় ওঠানামা করতে এক্সপার্ট। এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন গ্রে লাঙ্গুর, বিভিন্ন প্রজাতির মাছ, নানান রকম পাখি, বনবেড়াল ইত্যাদি। আমার মতে ছোট থেকে বড় সবার জন্যই জায়গাটা বেশ উপভোগ্য। আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং জুলজিক্যাল পার্কের একদম সামনে। এই দিক দিয়ে লাইন যেটা পড়েছে, এখানে কিন্তু টিকিট কাটা হয়। যারা ইন্ডিয়ান এবং সার্ক দেশের অন্তর্ভুক্ত তাদের কিন্তু 110 টাকা করে টিকিট, আর যারা ফরেনার তাদের কিন্তু 180 টাকা করে টিকিট লাগবে। আমরা পৌঁছে গেছি রোপওয়ে সেন্টারের সামনে। আমার পেছন দিকে দেখুন, এখানে বাইক বা গাড়িগুলো কিন্তু পার্ক করে দিতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো যে রোপওয়ে কিন্তু বন্ধ হয়ে গেছে। দুপুর 1টা পর্যন্ত এটা খোলা থাকে। আমার এই জিনিসটা জানা ছিল না, তাই আপনাদেরকে জানানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। দুপুর 1টার পরে কিন্তু এখানে আসবেন না, আসলে কিন্তু রোপওয়ে বন্ধ থাকবে। আর এখানটাতে দেখুন এইভাবে লাইন পড়ে, আর এটা হলো টিকিট কাউন্টার। কিন্তু এই মুহূর্তে আর সম্ভব না, কারণ 1টা বেজে পার হয়ে গেছে। এই রোপওয়ে কিন্তু রঙ্গিত ভ্যালি প্যাসেঞ্জার রোপওয়ে বা দার্জিলিং রোপওয়ে নামেও কিন্তু বিখ্যাত। আর এই রোপওয়ে 1968 সালে প্রথম চালু হয়েছিল। সেটা ভারত তথা পশ্চিমবঙ্গের প্রথম রোপওয়ে। এখান থেকে এই রোপওয়ে আপনাদেরকে টুকভার পর্যন্ত নিয়ে যাবে। টুকভারে গিয়ে চা বাগানে আপনারা কিছু ঘোরাঘুরি করবেন, তারপর আবার সেই রোপওয়েতে করে আবার এখানে ফিরে আসতে পারবেন। এই রোপওয়ে স্টেশনের চারপাশে প্রচুর খাবারের দোকান গড়ে উঠেছে। আপনারা চাইলে এখানে কিন্তু দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারেন। আমার জানা ছিল রোপওয়ে মনে হয় বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু কিছু করার নেই। আর এই রোপওয়ের ভাড়া হলো অ্যাডাল্টদের জন্য 260 আর বাচ্চাদের জন্য 130। রোপওয়ে স্টেশন থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি পিস প্যাগোডার দিকে। দেখি এখানে কপাল ভালো থাকে কিনা। আচ্ছা, আসার সময় একটা জিনিস আমি জানতে পারলাম, এই রোপওয়েতে কিন্তু প্রত্যেক দিন 500টা মতো করে টিকিট দেওয়া হয়। 500টার বেশি কিন্তু টিকিট দেওয়া হয় না, তাই আগে যারা আসবেন আগে টিকিট পাবেন, এই হিসাবে কিন্তু এটা কাজ করে। তাই দুপুর 1টা বললেই যে 1টা পর্যন্ত টিকিট পাবেন তা না, 500টা পর্যন্ত টিকিট থাকে, তারপর কিন্তু টিকিট শেষ হয়ে যায়। সেই হিসাবে আপনারা সময় বের করে আসবেন। দার্জিলিংয়ের ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোর মধ্যে অন্যতম একটা হলো কিন্তু এই পিস পাগোডা। পৃথিবীর সমস্ত জাতি ধর্ম মানুষের মধ্যে শান্তি স্থাপনের জন্য এই পিস পাগোডা স্থাপন করা হয়। 1972 সালে নিচিদাৎসো ফুজি এবং বিভিন্ন জাপানি বৌদ্ধ সন্ন্যাসীরা মিলে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং 1992 সালের 1 নভেম্বর এটি উদ্বোধন করা হয়। এর নকশা এঁকেছিলেন এম ওহোকা এবং এর উচ্চতা হলো 28.5 মিটার এবং ব্যাস হলো প্রায় 23 মিটার। নিচে ওইখানে কিন্তু জুতোগুলো খুলে দিতে হবে। জুতো খুলে এইভাবে গোল করে উপর দিকে আস্তে আস্তে উঠতে হবে। এই উপর থেকে ভিউ কিন্তু খুব সুন্দর। এদিকে দেখুন সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, হালকা, তবে মেঘের মধ্যে কিন্তু এখন ঢেকে আছে। পেছন দিকে যে সোনালী রঙের বুদ্ধের মূর্তিটা আছে ওই পর্যন্ত কিন্তু উপরের দিকে ওঠা যায়। পিস প্যাগোডার একদম সামনেই যে লাল রঙের বিল্ডিংটা দেখছেন ওটা হলো জাপানিজ টেম্পল। ওইখানে পিস প্যাগোডা আর এইখানে হলো জাপানিজ টেম্পল। টেম্পলটার আর্কিটেকচার অনেকটাই কিন্তু জাপানি আর্কিটেকচারের মতো। এখানে কিন্তু প্রচুর মানুষ এসছে, একবার দেখুন। পিস প্যাগোডা দেখে নিয়ে এখন আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখি এরপরে কোন ট্যুরিস্ট অ্যাট্রাকশনে যাওয়া যায়।
পিস পাগোডা দেখে আমি বেরিয়ে পড়লাম মাল রোডের দিকে। পথে পেলাম টয় ট্রেন এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অন্তর্গত দার্জিলিং স্টেশন। একটু এগিয়েই পেলাম আই লাভ ডিএইচআর এর সেলফি পয়েন্ট। ডিএইচআর মানে হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এখানে প্রচুর মানুষ ছবি তোলেন। এর ঠিক সামনেই রয়েছে ক্যাফে গোল্ডেন ফিস্ট। টয় ট্রেনের বগির ভেতরে এই রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। আপনারা এই মোড়টা মনে রাখবেন। এখান থেকে ডান দিকে উপরের দিকে উঠলেই পেয়ে যাবেন মল রোড। দার্জিলিংয়ের ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলির মধ্যে অন্যতম হল দার্জিলিং মাল রোড। বেশিরভাগ ট্যুরিস্টই এখানে সময় কাটাতে পছন্দ করেন। এখানে 4টা রাস্তা একসাথে মিলিত হয়েছে, তাই এই জায়গাটাকে চৌরাস্তাও বলা হয়। এই মাল রোডে এক পাশে রয়েছে নেপালি কবি ভানুভক্তের মূর্তি এবং তার পেছনে গ্যালারির মতো বসার জায়গা করা আছে। আর আরেক পাশে একটি স্টেজ আছে। বিভিন্ন সময় এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। মাল রোডের চারপাশ জুড়ে রয়েছে প্রচুর ক্যাফে, গিফট শপ, অ্যান্টিক শপ, রেস্টুরেন্ট ইত্যাদি। ছোট বড় সবার জন্যই রয়েছে হর্স রাইডের ব্যবস্থা। মাল রোডের চারদিকেই বসার জন্য এই রকম বেঞ্চের ব্যবস্থা আছে। এই দিকে রয়েছে মহাকাল মার্কেট। এই রাস্তার এক পাশ জুড়ে রয়েছে প্রচুর গরম জামা কাপড়ের দোকান। মানুষ এখানে এইসব কেনার জন্য ভিড় জমান। আমরা এখন মল রোডের উল্টো দিকের রাস্তায় এসে ঢুকলাম। এখানেও ভিড় দেখুন, আর রাস্তার পাশে পাশে এইরকম খাবারের দোকানগুলো লাগানো আছে। প্রচুর দোকান আর প্রচুর মানুষ এসছে এখানে। দেখুন আজকে শনিবার, তাই জন্যই হয়তো বেশি ভিড়। কোনো দোকানে ফাঁকা নেই, দেখুন প্রত্যেকটা দোকানে ভর্তি। আমি দার্জিলিংয়ে থাকার জন্য হোমস্টে, ভালো হোমস্টে খুঁজে পাচ্ছিলাম না। প্রত্যেকটা হোমস্টেতে বুকিং ফুল, কোথাও ফাঁকা নাই। সামনের দিকে দেখুন কি সুন্দর করে পাহাড়ি গান বাজাচ্ছে। পৌঁছে গেছি দার্জিলিংয়ের মেন সেলফি পয়েন্টে। এটাকে আমি মেন সেলফি পয়েন্ট বলি, কারণ এখানে আসলে সবাই সেলফি তুলবেই, এই হোপের সামনে আর গ্লেনারিসের সামনে। ভিড় দেখুন ভিতরে। এখানে এসে সেলফি না তুললে আর ভিডিও না নিলে ঠাকুর কিন্তু পাপ দেয়, সেই জন্য আমি এখানে এসে সেলফিটা নিচ্ছি। দেখি গ্লেনারিসের ভিতরে কি কি পাওয়া যায়। যারা দার্জিলিং ভালোবাসেন তারা কিন্তু গ্লেনারিসের নাম অবশ্যই জেনে থাকবেন। দার্জিলিং আসলে আমার কাছে এটা মাস্ট ভিজিট পয়েন্ট। এখানে ঢোকার সাথে সাথে এখানকার অ্যারোমা আপনাকে মুগ্ধ করবে। এটি বিখ্যাত বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি, প্যাটিস, পুডিং, মাফিনস ইত্যাদির জন্য। সেই ব্রিটিশ আমল থেকে এই বেকারি নিজেদের গুণগত মান বজায় রাখার জন্য কেক লাভারদের কাছে এটি কিন্তু হেভেন। জায়গাটার পরিবেশটা কিন্তু একদম আলাদা রকম। আপনাদেরকে এখান থেকে ট্রেগুলো নিতে হবে, তারপর আপনার যা পছন্দ ওখান থেকে আপনি কালেক্ট করুন, নিয়ে আপনি একদম চলে আসবেন এই বিলিং কাউন্টারে। বিলিং কাউন্টারে বিল করে তারপর আপনি ওখানে বসে কিন্তু খেতে পারেন। এটাই হলো সিস্টেম। मृगलाई मैले ताकेको होइन, मायालाई ताकेको। एक नाले बन्धु, दुई नाले बन्धु, मृगलाई ताकेको। मृगलाई मैले ताकेको होइन, मायालाई ताकेको। रेशम रेशम उडेर जाऊ कि डाँडामा भन्छ रेशम उडेर जाऊ कि डाँडामा भन्छ रेशम। আমার পেছন দিকে আর সামনের দিকে গোটাটা রাস্তা কিন্তু এই মল রোডের মধ্যে পড়ছে। এখানে প্রত্যেকটা মানুষ এখানে মজা করার জন্য এসছে, কেউ শপিং করছে, কেউ নতুন কিছু খাচ্ছে, এই চলছে এখানে। আমার পেছন দিকে যে সবুজ রঙের বিল্ডিংটা দেখছেন, এটা হলো গিয়ে অক্সফোর্ড বুক অ্যান্ড স্টেশনারির দোকান। এখানে কিন্তু বহু পুরাতন সেই তিব্বত, নেপাল, ভুটান এই সমস্ত জায়গার বইয়ের কালেকশন কিন্তু এখানে আছে।
এইটা আর এইখানকার এই যে সবুজ বিল্ডিংটা, এই দুটো বিল্ডিং কিন্তু এই মল রোডের সবথেকে পুরাতন দোকানগুলোর মধ্যে একটা। এখন মোটামুটি বিকাল 4:30 বাজছে। যত সন্ধ্যার দিকে যাচ্ছে তত মানুষের মধ্যে যেন এখানে ভিড় বাড়ছে, মানুষের মধ্যে যেন আরও বেশি উদ্দীপনাগুলো বাড়ছে, আরও বেশি করে মানুষ এখানে আসছে। পাহাড়ে তো অন্ধকার একটু তাড়াতাড়ি হয়, আপনারা সবাই জানেন। এখান থেকে আমার হোমস্টে মোটামুটি 650 মিটার, কিন্তু বাইক নিয়ে এসেছি, রাস্তাটা কিন্তু একটু খারাপ, তাই জন্য বেশি দেরি আর করবো না, অন্ধকার হয়ে গেলে আবার মুশকিল হবে। ঠিক আছে, তাহলে চলুন, একদম দেখা হচ্ছে হোমস্টেতে। এখন মোটামুটি 5টা বাজতে চললো। অ্যাট লাস্ট হোমস্টেতে পৌঁছে গেছি। সেই সকালবেলা বেরিয়েছি, এখন ঢুকলাম, খাওয়া দাওয়াও ঠিক মতো হয়নি। এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করব। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে। সন্ধ্যাবেলায় হোমস্টের ব্যালকনি থেকে সামনের এই ভিউ কিন্তু দুর্দান্ত। খুব সুন্দরভাবে গোছানো এই হোমস্টে দার্জিলিং মাল রোডের খুব কাছে হওয়া সত্ত্বেও এখানে আপনি শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশের একটা ফিল পাবেন। সামনের পাহাড়ে হর্স ট্র্যাকের আলোগুলো দেখতে দুর্দান্ত লাগছে। বিকালবেলায় স্নান করতে করতে মোটামুটি 6টা বেজে গিয়েছিল। তারপর প্রচুর টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই মোটামুটি তখন কটা বাজছে, 8:30। সেই সময় ডিনারের জন্য ডাকলো, ডিনার করে নিয়েছি। এবার তাড়াতাড়ি আবার ঘুমিয়ে যাব, একদম দেখা হবে কাল সকালে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখান থেকে সানরাইজ ও কাঞ্চনজঙ্ঘায় প্রথম সূর্যের আলো পড়া দুটোই দেখতে পাওয়া যায়। দার্জিলিং ম্যালের এত পাশে কোলাহলহীন শান্ত নিরিবিলি এই হোমস্টে থেকে যে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো তা আমি কল্পনা করিনি। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 6টা বাজছে। ব্যালকনিতে এসে দাঁড়ালাম, এখানকার ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। এদিককার আকাশটা একদম লাল হয়ে আছে, আর এইদিকে কুয়াশা মাখা একদম, আর তার ঠিক উপরে কুয়াশাগুলোর ঠিক উপরেই কিন্তু একদম কাঞ্চনজঙ্ঘা। দারুণ লাগছে দেখতে। এই হোমস্টের ব্যালকনি ভিউ কিন্তু খুবই সুন্দর। নিচে একদম ঠিক ওই জায়গাটায় দেখুন যেখানে ভ্যালির মতো আছে দুটো পাহাড়ের মাঝে, ওখানে মানে মেঘগুলো একদম বরফের মতো জমে আছে ঠিক ওই জায়গাটায়। দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছে নদী, মেঘের নদী বয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন। আমার পেছন দিকে ঠিক এই দিক থেকে কিন্তু সূর্যটা উঠছে, ঠিক আছে। আর একদম এই পাশে সূর্যটা গিয়ে নিয়ে একদম কাঞ্চনজঙ্ঘার উপর পড়ছে। দারুণ লাগছে দেখতে। নিচের দিকের পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে। এখন সূর্যটা কিছুটা উঠে গেছে তো, তাই জন্য ওই দিককার পাহাড়গুলো আগে কুয়াশায় ঢাকা ছিল, এখন পাহাড়গুলোর মাথাগুলো কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে। আর হালকা হালকা করে মেঘগুলো জমে আছে এই জায়গাগুলোতে, দেখুন কি সুন্দর লাগছে। আর দূরে ওই মাঠটা দেখা যাচ্ছে দেখুন। আর মাঠের পিছন দিকে যে বললাম কিছুক্ষণ আগে, ওই মানে মেঘগুলো জমে আছে একদম বরফের মতো, ওই জায়গাটা দেখতে আমার সব থেকে বেশি সুন্দর লাগছে। সকাল 7:30টার দিকে ব্রেকফাস্ট সেরে আমি বেরিয়ে পড়লাম আমার পরবর্তী ডেস্টিনেশনের জন্য। একদিনে দার্জিলিংয়ের সব ট্যুরিস্ট অ্যাট্রাকশন দেখানো সম্ভব নয়। কাল আমি আপনাদের দার্জিলিং চিড়িয়াখানা, রোপওয়ে, পিস প্যাগোডা ও মাল রোড দেখিয়েছি। আজ আমি আরও দুটো জায়গা আপনাদের দেখাবো। আজ আমি প্রথম যাব বাতাসিয়া লুপে। হিলকার্ট রোড অথবা ন্যাশনাল হাইওয়ে 55-এর উপর গড়ে ওঠা দার্জিলিংয়ের অন্যতম একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হলো বাতাসিয়া লুপ। দার্জিলিং থেকে এখানে আসতে মোটামুটি ট্যাক্সিতে 20 মিনিট মতো সময় লাগে। বাতাসিয়া কথাটির মানে হলো এয়ার স্পেস, যেখানে খুব হাওয়া বয়। দার্জিলিংয়ের 360 ভিউ যদি পেতে চান এবং খুব সুন্দরভাবে যদি কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে চান, তাহলে এই জায়গার বিকল্প নেই। এখানে চারদিক দিয়ে রয়েছে রেলওয়ে ট্র্যাক এবং মাঝখানে প্রায় 50,000 স্কোয়ার ফিট জায়গা জুড়ে রয়েছে একটি বাগান। বাগানের মাঝখান দিয়ে বেশ কিছু হাঁটার রাস্তা করা আছে। সময় কাটানোর জন্য জায়গাটা কিন্তু খুব সুন্দর। তাছাড়া সেলফি পয়েন্ট হিসাবে রয়েছে আই লাভ দার্জিলিংয়ের স্ট্যাচু। বাগানের একদম মাঝে রয়েছে ওয়ার মেমোরিয়াল। এটি তৈরি হয়েছিল 1995 সালে। ভারতীয় স্বাধীনতায় গোর্খাদের অবিস্মরণীয় অবদান এবং স্যাক্রিফাইসের স্মরণে এটি তৈরি হয়। আচ্ছা, এবার বলে দিই এই জায়গার ইতিহাসের কথা। 1919 সালে এইখানে রেলওয়ের লুপ তৈরি করা হয়। তার কারণ, ঘুম থেকে দার্জিলিং আসার পথে প্রায় 140 ফিট খাড়া ঢাল তৈরি হচ্ছিল। এই ঢালকে সুন্দরভাবে কমানোর জন্য এই লুপটি কিন্তু তৈরি করা হয়।
আমার পেছন দিকের এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতে ঘাসগুলোর উপরে শিশিরগুলো পড়ে আছে, শিশির না বরফ বুঝতে পারছি না, তবে একদম দেখুন একদম সাদা হয়ে আছে। এখানে সূর্যটা পড়েনি জন্য এই জায়গাটা কিন্তু গলেনি, আর যেখানে সূর্যগুলো পড়েছে ওগুলো কিন্তু সব গলে গেছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ছবি তোলার জন্য। আমার পেছন দিকে একদম পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা বেশ অনেকটা বড় দেখা যায়, আর এখানে সবাই দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন পিকগুলোকে আর নিচের দিকে বিভিন্ন জায়গাগুলোকে দেখার চেষ্টা করছেন। আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এই বাতাসিয়া লুপের একদম ঠিক উপর দিকেই ওখানে আছে কিন্তু অনুত্রি হিল রিসর্ট। আপনারা যদি দার্জিলিংয়ের বেস্ট ভিউ মানে রিসর্ট পেতে চান কিন্তু একটু প্রিমিয়াম দামের মধ্যে, তাহলে কিন্তু এই অনুত্রি হিল রিসর্ট একদম বেস্ট। এর নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। রেলওয়ে ট্র্যাকের পাশে এই রকম সব সারি সারি বেঁধে দোকানগুলো বসেছে। এখানে বেশিরভাগই কিন্তু শীতের জামা কাপড়গুলো বিক্রি হচ্ছে, এখান থেকে আপনারা কিন্তু কিনেও নিতে পারেন। প্রচুর মানুষ এসছে এখানে ঘুরতে। আপনি দেখুন এখন সকালবেলা, এই সকালেই কত মানুষ এখানে ঘুরতে এসছে। এই ফুলগুলোর অবস্থা কিন্তু ভালো নাই, ঠিকঠাক হয়তো পরিচর্যা হচ্ছে না, অথবা প্রচুর পরিমাণে শীত টিত পড়ার জন্য বা এই শিশিরের জন্য হয়তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বাতাসিয়া লুপের ঢোকার মুখেই আপনারা পেয়ে যাবেন টিকিট কাউন্টার। এখানে পার পার্সন 50 রুপিস করে চার্জেস আছে। আমি এখন দাঁড়িয়ে আছি একদম ঘুম রেল স্টেশনের সামনে। প্রায় ৭,৪০০ ফিট উচ্চতায় অবস্থিত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের উচ্চতম রেল স্টেশন হল ঘুম রেল স্টেশন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সবথেকে উচ্চতম পয়েন্ট হল ঘুম, যা দার্জিলিং থেকে মোটামুটি 7 কিলোমিটার দূরে রয়েছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের কাজ শুরু হয় 1879 সালে এবং ঘুমে এসে এটি পৌঁছয় 1881 সালে। 1878 সালে কলকাতা থেকে দার্জিলিং আসতে সময় লাগত 5 থেকে 6 দিন। মাঝে সাহেবগঞ্জের বাষ্পচালিত ফেরিঘাট পার হতে হতো। কিন্তু রেল লাইন স্থাপনের পর কলকাতা থেকে দার্জিলিং আসার সময় প্রায় 2 দিন কমে যায়। টয় ট্রেনে শিলিগুড়ি থেকে দার্জিলিং আসতে বর্তমানে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লেগে যায়, যা অনেকের কাছেই বিরক্তির কারণ। তাই যারা শুধুমাত্র টয় ট্রেনের অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য রয়েছে 2 ঘন্টার রাইড। এই রাইডে টয় ট্রেনটি দার্জিলিং স্টেশন ছেড়ে ঘুম স্টেশনে এসে পৌঁছয় এবং এখানে বেশ কিছুক্ষণের হল্ট দেয়। এই সময় আপনারা পার্শ্ববর্তী ঘুম রেলওয়ে মিউজিয়াম ঘুরে দেখে নিতে পারেন। এরপর এই ট্রেনটি আপনাদের সোজা নিয়ে যাবে বাতাসিয়া লুপে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ট্রেনটি আবার আপনাদের ঘুম স্টেশনে নামিয়ে দেবে। আমার ব্যক্তিগত মতে প্রত্যেককেই জীবনে অন্তত একবার টয় ট্রেনের এই ছোট্ট রাইডটি করা উচিত, তাহলে প্রাচীন এই ঐতিহ্যের সাক্ষী হয়ে থাকা যাবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখনই কিন্তু ট্রেনটা এসে ঢুকলো। আমি ভাবতে পারিনি যে আমি টয় ট্রেন দেখতে পাবো, ভেবেছিলাম হয়তো এখানে এমনি ব্লগ করে চলে যেতে হবে। ঠিক ব্লগ শেষ হচ্ছে সেই মুহূর্তেই দেখছি ট্রেনটা এসে ঢুকলো, দারুণ লাগছে। একবার ভেবে দেখুন এই ট্র্যাকের উপর দিয়ে সেই 1870-80 সালের দিকেও কিন্তু কত ট্রেন চলেছে, আর এখন সেই 2023-24 সাল, এই সময়ে এইখানে কিন্তু এখনও ট্রেন চলছে। তো এই ট্র্যাক কত প্রাচীনকালের স্মৃতি কিন্তু বয়ে নিয়ে বেড়াচ্ছে। আশা করি আপনাদের দার্জিলিংয়ের ট্যুরিস্ট স্পট এবং মাল রোডের একদম কাছেই একটি অফবিট হোমস্টের সন্ধান দিতে পেরেছি। তো বন্ধুরা, কেমন লাগলো এই ব্লগটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে উপর দিকে নিয়ে যেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ।